মুখোমুখি বসে আছে তানভীর এবং গোলাম মোস্তফা। তানভীরের পাশে বসা তার বাবা। বয়োজ্যেষ্ঠ দুজন মানুষের মাঝে বসে বড্ড অস্বস্তি অনুভব করছে সে। কিসের জন্য ডেকেছে বা কী নিয়ে কথা বলবে সবটা জানা থাকলে এই প্রসঙ্গে কথা বললে কী উত্তর দিবে সেটা নিয়ে ইতস্তত করছে। ভীষণ অপ্রস্তুত। আর বাবার সাথে কখনো বেয়াদবি করেনি সে, বা কারোর সঙ্গে উচ্চ বাক্যে কথা বলা তার স্বভাবে নেই। যে মেয়েকে বিয়ে করেছ তাকে ছেড়ে দাও, ভনিতাবিহীন স্পষ্ট ভাষায় বলেন গোলাম মোস্তফা। কথাটা যেন বিষের মতো লাগলো তানভীরের। অবাক চোখে জামাল এহতেশাম এক নজর দেখল সে। তিনি ভাবলেশীন। নিজের বাবাকে এমন নিশ্চুপ দেখে মনক্ষুণ্ণ হয় তার। আপনি এসব কি বলছেন আঙ্কেল? তোমার আঙ্কেল ঠিকই বলেছেন, মুখ খুলেন জামাল এহতেশাম। তাকে আমি ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করিনি বাবা, সারা জীবন সংসার করব বলেই কবুল বলে গ্রহণ করেছি। পবিত্রতা দিয়ে খুব শক্ত করে ধরেছি হাত, ইহজন্মে আর ছাড়ছি না। তারপর গোলাম মোস্তফাকে উদ্দেশ্য করে বলে, মাফ করবেন আঙ্কেল, আপনার এই অন্যায় আবদার আমি রাখতে পারবো না। ভেবে বলছো তো সব কিছু? ফিসেল হাসে তানভীর, শান্ত গলায় জবাব দিল, বিয়েটা তো আমি ভেবেই করেছি, তাহলে এখন আর নতুন করে কি ভাববো? আমার আর ভাবার কিছু নেই, রহস্যময় হাসেন গোলাম মোস্তফা। তোমার বাবা এবং আমার কিন্তু কোটি টাকার পার্টনারশিপ। গোলাম মোস্তফার মুখের কথা কেড়ে নিলেন জামাল এহতেশাম। আমাদের এই পার্টনারশিপকে তোমার আর টিনার বিয়ে দিয়ে সম্পর্কে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো যা করার করে নিয়েছি। তারপরও মোস্তফা সাহেব তোমাকে একটা সুযোগ দিয়েছে শুধু টিনা তোমাকে ভালোবাসে বলে, নতুবা মোস্তফা সাহেব ব্যবসার অংশীদারিত্ব ছেড়ে দিবেন। এখন তুমি বলো, এই মুহূর্তে তোমার বাবার পক্ষে সম্ভব 50% ব্যবসায়ের ঋণ পরিশোধ করা? স্তম্ভিত তানভীর, খানিকটা বাকরুদ্ধ। কি উত্তর দিবে ভাবতে ভাবতেই গোলাম মোস্তফা দিলেন আরও লোভনীয় প্রস্তাব। তুমি যদি চাও তাহলে আমার শেয়ারের অংশটুকু আমি তোমার নামে লিখে দিব। থমথমে পরিবেশ। বয়োজ্যেষ্ঠ দুজন মানুষ তীর্থের কাকের মতো চেয়ে আছে তানভীরের উত্তর শোনার জন্য। হতবিহবল তানভীর হাসতে হাসতে এপাশ ওপাশ মাথা দুলায়। খুব ঠান্ডা শীতল গলায় তার বাবার দিকে তাকিয়ে বলল, তোমার ব্যবসার আসল পুঁজি যে তোমার সন্তানের সারা জীবনের সুখ, সেটা তুমি আগে কেন বলনি বাবা? তাহলে তো কাউকে পছন্দ করার আগে 10 বার ভাবতাম, আর বিয়ে করার আগে তো নিজেই নিজেকে জোতা পেটা করে বলতাম, বাবার পুঁজিতে হাত দেওয়া যাবে না। বেলা নামলো, রৌদ্রের প্রখরতা কমেছে। ক্লান্ত বিকেলে ক্লান্ত সবাই। বাড়ি ফিরেন জামাল এহতেশাম। অন্যদিন এই সময় রান্নাঘর থেকে টুংটাং শব্দ এলো। আজকের চিত্র একদম ভিন্ন। একেবারে শান্ত পরিবেশ। দমকা হাওয়া বইবার আগে পরিবেশ যেমন গুমুট থাকে ঠিক তেমন। জামাল এহতেশামের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে আজকে বড়সড় ঝড় বইবে। সোফায় গায়েলি দিয়ে চোখ বুজে রইলেন, অপেক্ষা সেই ঝড়ের। সময় গড়ানোর সাথে সাথে যখন কারো উপস্থিতি টের পেলেন না, তখন বেশ অবাকই হলেন তিনি। চোখ মেলে তাকানোর সাথে সাথে ভাঙার শব্দে ওনার দেহ কেঁপে ওঠে। মেঝের দিকে তাকাতেই দেখলেন শখের ফুলদানিটা টুকরো টুকরো হয়ে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। একবার ফুলদানির দিকে তো আরেকবার স্ত্রীর দিকে চেয়ে আবারও গায়ে এলিয়ে দিলেন তিনি। কেমন হয় যদি এভাবে একটা একটা করে তোমার প্রিয় জিনিস আর প্রিয় মানুষ তোমার জীবন থেকে হারিয়ে যায় তো? উত্তর দিতে পারলেন না জামাল এহতেশাম। শব্দের আটকে এসেছে গলায়। আমি বাবা দেখেছি, কিন্তু তোমার মতো স্বার্থপর বাবার দুটো দেখিনি। তাহমিনা হকের কথা শুনে নিস্তেজ চোখ জোড়া মেলে তাকালেন তিনি। চোখে মুখে কেবল বিষণ্ণতা। টাকার পিছনে ছুটতে থাকা এক লোভী ব্যবসায়ীর আবরণ থেকে বেরিয়ে এসো। দেখো সন্তানদের কাছ থেকে তুমি কতটা দূরে। এমন কিছু করো না যার জন্য তোমারই ঔরসজাত সন্তানেরা তোমাকে ঘৃণা করতে শুরু করে। টাকার লালসার জন্য যে বাবা সন্তানের পছন্দ অপছন্দ মেনে নিতে পারে না,
টাকা লালসার জন্য যে বাবার সন্তানের ভালো থাকা চোখে পড়ে না, সে বাবা নামের কলঙ্ক, বলে থামলেন তাহমিনা হক। জামাল এহতেশাম অনুভূতি শূন্য চোখে এখনো তাকিয়ে আছেন। ওনাকে এমন চুপ দেখে গা পিত্তির জ্বলে যাচ্ছে তাহমিনা হকের। কোন সাহসে তুমি আমার ছেলেকে অফিসে ডেকেছ? কোন সাহসে তুমি আমার ছেলেকে টাকার লোভ দেখিয়েছ? সবাইকে কি নিজের মতো ভাবো? অবশ্য কাকে কি বলছি? বলছি কত টাকা লাগবে তোমার? কত টাকা পেলে আমার ছেলেটাকে একটু রেহাই দিবে? আমার 2টো কিডনি বিক্রি করলে হবে? আর সাথে যদি বাবার দেওয়া জমিটা বিক্রি করি তাহলে হবে না? তেরে গিয়ে জামাল এহতেশামের কলার চেপে ধরেন তিনি। উত্তর দিচ্ছ না কেন? টাকার কথাই তো বললাম। টাকা পেলে তো আর তোমার কিছু লাগে না। কলার ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালেন তিনি। চোখের কোটরে উপচে পড়া জল, বিষাদ ঘিরে ধরেছে। কণ্ঠনালী কাঁপছে তিরতির করে। রাগ ক্রোধ রূপ নিল হাহাকারে। চাপা স্বরে আর্তনাদ করে ওঠেন। নিজের সিদ্ধান্ত মেয়ের উপর চাপিয়ে দিতে পারোনি বলে মেয়ে আর জামাইয়ের সাথে ঠিক করে কথা বলো না। নাতনিকে পর্যন্ত ঠিকমতো আদর করো না, কোলে নাও না। বাচ্চা মেয়েটা তোমাকে দেখলে লাফালাফি করে তোমার কোলে ওঠার জন্য। তুমি উপেক্ষা করে চলে যাও। তোমার বিবেক তোমাকে তাড়া করে না? কিভাবে পারো? মায়া হয় না? অবশ্য মায়া হওয়ার জন্য মন লাগে। বিবেকের করা প্রশ্নের জবাব দিতে মনুষ্যত্ব লাগে, যার কোনোটাই তোমার নেই। তুমি অমানুষ, অমানুষের চেয়ে অধম। যার বিবেক হ্রাস পায় আর যার অন্তরে পশুত্ব বিরাজ করে, সেই অন্তর থেকে মায়া, মহব্বত আর ভালোবাসা নিজ দায়িত্বে সরে আসে। অনর্গল কথাগুলো বলেই থামলেন তাহমিনা হক। গলা শুকিয়ে এসেছে ওনার। একই কথা বারবার বলতে বলতে ক্লান্ত তিনি। অবুঝকে বোঝানো যায়, কিন্তু বুঝদার অবুঝের মতো হলে তাকে বোঝানো যায় না। ড্রয়িং রুমে দাঁড়াতে ইচ্ছে করছে না ওনার। কয়েক সেকেন্ড এখানে দাঁড়ালে মেজাজ আরও বিগড়ে যাবে। পা বাড়ালেন নিজের রুমের দিকে। যাওয়ার আগে দিয়ে গেলেন সতর্কতার বাণী। খবরদার, আজকের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তো এরপর আর কিছু বলবো না, কাজে প্রমাণ দিব। জীবনটা আমার ছেলের। আমার ছেলে সিদ্ধান্ত নিবে কার সাথে সারা জীবন থাকবে। অন্য কেউ তার সিদ্ধান্ত চাপিয়ে দিলে আমি মা হয়ে বরদাস্ত করব না। জামাল এহতেশাম নিষ্পলক চোখে স্ত্রীর চলে যাওয়ার পানে তাকিয়ে আছেন। কি অদ্ভুত! শার্টের কলার ধরলেন, এতগুলো কথা শুনিয়ে গেলেন, তারপরও একটু রাগ হচ্ছে না ওনার। আর না নিজের সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জেদ চাপছে। প্রশ্নের তীর বারবার ওনার দিকেই ধেয়ে আসছে। একটাবার মুখ ফুটে বলতে চাইলেন, তুমি মা হলে আমিও তো বাবা, আমার চাওয়া পাওয়ার কি দাম নেই? কিন্তু বলতে পারলেন না। অদৃশ্য এক হাত গলা চেপে ধরেছে ওনার। কেউ যেন কানে কানে এসে বলছে, টাকা, নাম, যশ আর খ্যাতির পিছনে ছুটতে ছুটতে এতটাই দূরে চলে এসেছিস যে সন্তান আর তোর মাঝে যোজন যোজন দূরত্ব। তাই তোর চাওয়া পাওয়ার কোনো অধিকার নেই। ক্লান্ত দেহটাকে আবারও সোফা এলিয়ে দিয়ে বিড়বিড় করতে লাগলেন, আসলে অধিকার নেই। বাবা হওয়ার যোগ্যতাটাই যে নেই আমার। সিগারেটে শুক টান দিয়ে সফেদ ধোয়ার কুণ্ডলি খোলা আকাশে উড়িয়ে দেয় তুহিন। 2 আঙ্গুলের মাঝে রাখা সিগারেটটা পুরা ঠোঁটে পুনরায় চেপে ধরতে উপস্থিত হয় তানিয়া। চোখে তার প্রচণ্ড ক্ষোভ, দাঁত কিরমির করে খর দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্যদিকে ভাবলেশীন তুহিন। তানিয়া রণমূর্তি দেখে যেন সিগারেটে আরও একটু সময় নিয়ে শুক টান দিল। হনহনিয়ে এগিয়ে আসে তানিয়া। তুহিন আরও একবার সিগারেট ঠোঁটে চেপে ধরার আগে টান দিয়ে ফেলে দিল। রাগে গজগজ করতে করতে বলল, সিগারেটের পিছনে সময় নষ্ট না করে চাকরির চেষ্টা চালালে আজকে এতটা প্রেশার আমায় নিতে হতো না। চোখ বন্ধ করে আমি তোমার কথা বাবাকে বলতে পারতাম। তবে চোখ খুলে আমার কথা বলো তোমার বাবাকে। নির্লিপ্ত উদাসীন জবাব তুহিনের। হাত জোর করে তানিয়া অনুনয় করে বলল, আল্লাহ দোহাই লাগে, একটু তো সিরিয়াস হও। আমার প্রতি তোমার উদাসীনতা আমি আর মেনে নিতে পারছি না। যখনই দেখা হয় আকাশের দিকে তাকিয়ে সিগারেট টানো কেন? এমন যদি করবে তাহলে কেন আমাকে তোমার সাথে জড়ালে?
একদিকে পরিবারের দেওয়া প্রেশার, অন্যদিকে তোমার এমন উদাসীনতা আমি জাস্ট আর নিতে পারছি না। ঘাসের উপর নিভে যাওয়া সিগারেটার দিকে এক মনে চেয়ে আছে তুহিন। সেটা তুলে হাতে নিল সে। সিগারেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে ফিচাল হাসল সে। নিরেট গলায় বলল, একজন বেকার প্রেমিকের একাকিত্বের সঙ্গী কে জানো? প্রশ্নটা করে তানিয়ার দিকে তাকালো সে। পলকহীন চোখে তানিয়া তার দিকে চেয়ে আছে। জবাব না পেয়ে তুহিন নিজে থেকে উত্তর দেয়, জানি আমি, তুমি যে এটা জানো না। বেকার প্রেমিকের নিঃসঙ্গতার একমাত্র সঙ্গী হচ্ছে সিগারেট। কারণ কি জানো? এই সিগারেটের ধোঁয়ার সাথে ভেতরকার বিষাদ, চিন্তা, হতাশা এবং যন্ত্রণাগুলোকে খোলা আকাশে উড়িয়ে দেওয়া যায় কিছু সময়ের জন্য। প্রসঙ্গ বদলানোর চেষ্টা করে তানিয়া। পরশু যে ইন্টারভিউ দিলে সেটার কি হলো? আমি যে তোমাকে ব্যবসা করবে বলে টাকা জোগাড় করতে বললাম, তার কি হলো? ফিরতি প্রশ্ন তুহিনের। দুহাত দূরে দাঁড়িয়ে দুজনের কথা শুনছিল পিয়া। এতক্ষণ খারাপ লাগলো তুহিনের বলা শেষের কথাটা শুনে গা জ্বলে উঠে তার। ইচ্ছে করছে ছেলেটার গালে টপাটপ চর বসিয়ে দিতে। কিন্তু প্রাণপ্রিয় বান্ধবীর জন্য এই মনোবাসনা তার কখনোই পূর্ণ হবে না। তাই হাত মুষ্টিবদ্ধ করে অপেক্ষা করতে লাগলো তানিয়ার উত্তর শোনার। তোমার পরিবারকে বলো। তানিয়ার নীরস জবাব। দীর্ঘশ্বাস ফেলল তুহিন। চাকরিও হচ্ছে না, ব্যবসা করতে নেমে যদি লস খাই সেই ভয়ে পরিবারও টাকা জোগাড় করে দিচ্ছে না। যেখানে তোমার পরিবার তোমাকে টাকা দিচ্ছে না, সেখানে আমি কে? কোনোভাবে আমি তোমাকে টাকা জোগাড় করে দিলাম, পরে যে তুমি আমাকে তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিবে না, তার গ্যারান্টি কি? এতই যেহেতু ভয়, তবে ভালোবাসো কেন? এত কিছু ভেবে যদি ভালোবাসা হতো তাহলে কখনো বিচ্ছেদ রচনা হতো না। কবি হয়েছ দেখছি। এটা কোনো কবিতা নয়, আর নয় কোনো উপন্যাস যে লেখক সবশেষে কিছু একটা করে মিল দিয়ে দিবে। দিস ইজ রিয়েলিটি। এখানে কোনো কিছু পেতে হলে লড়াই করতে হয়, রিস্ক নিতে হয়। ভয় পেয়ে দু কদম পিছিয়ে না গিয়ে দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যেতে হয়। কথার পিঠে বলার মতো আর কথা খুঁজে পেল না তুহিন। শান্ত চোখে পলকহীন তাকিয়ে রয় তানিয়ার ওই খ্যাপাটে মুখের দিকে। আজকের পর থেকে আমি আর কখনো বিয়ে বিষয়ক বা চাকরি বিষয়ক কিছু তোমায় বলবো না। তোমার যা ইচ্ছে তাই করো। শুধু বাবা বিয়ের কথা বললে আর অজুহাতে পালিয়ে বেড়াবো না। তুমি জানবে তোমার প্রেমিকা তোমায় ধোঁকা দিয়েছে, আর আমি জানবো আমি একজন ভুল মানুষকে ভালোবেসেছিলাম। মনের সমস্ত যন্ত্রণাগুলোকে ব্যক্ত করে উল্টো পথে হাঁটা ধরে তানিয়া। প্রিয়ার হাতটা শক্ত করে ধরে। বাসায় ফিরব, দেরি হয়ে যাচ্ছে। আজকের এই স্পষ্টভাষী তানিয়াকে দেখে খুশি পিয়া। এই তানিয়াকে সে দেখতে চেয়েছিল। কিছু একটা বলতে যাবে, তার আগেই শুনতে পেল ভালোবাসি তো। থমকে দাঁড়ায় তানিয়া। কঠিন রূপটা মোমের ন্যায় গলতে শুরু করেছে। এই একটা শব্দের কাছে সে দুর্বল, ভীষণ রকমের দুর্বল। তবে আজ নিজের দুর্বলতাকে প্রকাশ করবে না, নমনীয়তা দেখাবে না। আমিও বাসি। থাকতে পারবে আমায় ছাড়া? কেউ যদি কাছে টানার চেষ্টা না করে তবে তো তাকে ছাড়াই থাকতে হবে। ভালোবাসলে কাছে আসার চেষ্টাও দুজনের থাকতে হয়। এফোর্ট দুজনকেই দিতে হয়। একতরফা চেষ্টার ফলাফল বরাবরই শূন্য থাকে। ছটফট করতে করতে শেষে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে তানিয়া। অন্যদিকে আকাশে জলজল করতে থাকা মস্ত বড় চাঁদের দিকে চেয়ে নিজের ঘুম বিসর্জন দিচ্ছে পিয়া। তীব্র পীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য ঘুমের একটা ট্যাবলেট সেও গিলে নিয়েছে, কিন্তু আজ যেন ঘুম আর চোখ মিলে শত্রু শত্রু খেলায় মেতে উঠেছে। ভেজা আখি পল্লব জোড়া যখনই একে অন্যকে আলিঙ্গন করছে, তখনই শ্রাবণ ধারা স্পর্শ করছে চিবুক। রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, আবার অভিমানের পিষ্টনে ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে মন, কিন্তু প্রকাশ করতে পারছে না এই যন্ত্রণাগুলো। ফোন বেজে উঠলে কেটে দেয় সে। এই নিয়ে 19 বার কল কেটেছে। আজ ভুলেও ফোন উঠাবে না। চোখ বুঝলেই দৃশ্যটা চোখে ভেসে উঠছে, আর অন্তদেশে যন্ত্রণা তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে।
মনকে বারবার বোঝাতে চাইছে সে যা দেখেছে মনের ভুল, কিন্তু হায় অবুঝ মন কি আর মানে? লুকিয়ে মোবাইলে ধারণ করা দৃশ্যটি যে তার মনের ধারণাকে ভুল প্রমাণ করে। গ্যালারির শুরুতেই থাকা ছবিটাতে ক্লিক করে পিয়া। ছোট হয়ে থাকা ছবিটা পুরো মোবাইল স্ক্রিন দখল করতেই বুক ধক করে ওঠে তার। আবারও অভিমান শ্রাবণ হয়ে ঝরতে থাকে। কোনো এক অজ্ঞাত মেয়ে তারই প্রিয় মানুষের হাত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাস্তা পার হচ্ছে। মন বলছে লোকটা তাকে ঠকাচ্ছে, সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখিয়ে নিঃস্ব করার ফন্দি আটছে। কিন্তু বাদশাদে বিবেক, মেয়েটা বিপদে পড়েও তো তানভীরের কাছে আসতে পারে। হতে পারে সে রাস্তা পার হতে ভয় পায়, কিংবা তার কোনো দুঃসম্পর্কের বোন। আবেগী মন যে মানতে নারাজ। বিপদে পড়ুক আর বোন হোক, অমনভাবে হাত ধরবে কেন? লোকটাই বা পারমিশন দিবে কেন? অমন আষ্টে পৃষ্ঠে হাত জড়িয়ে ধরার অধিকার তো কেবল তার। তার অধিকারে ভাগ বসানোর সাহস কোথায় পেল ওই মেয়ে? মানুষটার কি তার কথা একবারও মনে পড়ল না? তবে কি এই জন্যই কাউকে না জানিয়ে বিয়ে করেছে, যেন বাইরেও একজন রাখতে পারে? না, আর ভাবতে পারছে না সে। এড়িয়ে না গিয়ে প্রশ্ন করবে, জানতে চাইবে কেন এমনটা করছে, কেন দুই নৌকায় পা ফেলে চলছে সে। তাকে নিয়ে পুতুল খেলার অধিকার মানুষটার নাই। অদৃশ্য আঘাতে ক্ষত বিক্ষত করার অধিকারও নেই। গুমরে গুমরে কষ্ট না পেয়ে আজকেই জানতে চাইবে। সে যত দেরি করবে মানুষটা আরও সাহস পাবে। চোখের পানি মুছে মনকে শক্ত করল পিয়া। কণ্ঠস্বর যথেষ্ট কঠিন আর রুক্ষ রাখার চেষ্টা করে। আজ কোনো লাজুকতা না, আর নয় নমনীয়তা। আজ সময় কঠিন রূপ নেওয়ার। কল লিস্টের শুরুতেই থাকা নামটা দেখে ঠোঁট কামড়ে ধরে সে। প্রিয় পুরুষ। নিজেই নিজের নাম্বার প্রিয় পুরুষ লিখে সেভ করে দিয়েছিল তানভীর। প্রিয় পুরুষ কি তবে আজ থেকে অপ্রিয় হয়ে যাবে? সে তো এমনটা চায় না। কান্না গিলি নিয়ে যেই না কল দিবে, তার আগেই তানভীরের কল চলে এলো। রিসিভ করে শুনতে পেল, ফোন ধরছো না কেন? তুমি ঠিক আছো? কোনো বিপদ হয়েছে? গ্যারেজ থেকে বাইক বের করলাম, আমি এক্ষুনি আসছি। তানভীরের গলার স্বরে অস্থিরতা, উৎকণ্ঠা। এমন হম্বিতম্বি দেখে ফিচেল হাসল পিয়া। বিদ্রুপ করে বলল, এই মিথ্যে নাটকগুলো না করলেও পারেন। অর্থহীন কথায় বোকা বনে যায় তানভীর। কিসব বলছো? জ্বর এসেছে? দীর্ঘশ্বাস ফেলল পিয়া। নিস্তেজ গলায় বলল, আপনি ধরা পড়ে গিয়েছেন। ভ্রু কুঁচকে এলো তানভীরের। পিয়ার এমন ছোট ছোট কথাগুলো কিছু বোধগম্য হচ্ছে না তার। কিসের ধরা? আবল তাবল বকছো তুমি। আমার মনে হচ্ছে তুমি অসুস্থ। তোমার গলার স্বর অদ্ভুত শোনাচ্ছে। 8 ঘন্টা সময় দাও, আমি আসছি। আসবে শুনে রেগে গেল পিয়া। দাঁতে দাঁত চেপে চাপা স্বরে বলল, আপনি একদম আসবেন না। আপনি একজন প্রতারক। দিনের পর দিন আমাকে ঠকিয়েছেন। ঠকানোর কথা শুনে যেন আকাশ থেকে পড়ল তানভীর। পিয়ার বলা কোনো কথারই কুল কিনারা পাচ্ছে না সে। নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করল সে। দুজনেই পাগলামি শুরু করলে ব্যাপারটা আরও ঘেটে যাবে। রিল্যাক্স পিয়া, মাথা ঠান্ডা করে বলো কি হয়েছে। আর রইল তোমাকে ঠকাবো বা তোমার সাথে প্রতারণা করব? তোমার সাথে প্রতারণা করা মানে তো নিজের সাথে প্রতারণা করা। এত সাহস যে আমার নেই। পিয়া পুনরায় বিদ্রুপ করল। ভাগ্যিস আপনার সাহসের প্রমাণটা রেখেছিলাম। আপনার সাহসের প্রমাণটা পাঠাচ্ছি, ভালো করে দেখুন। দেখে তারপর উত্তর দিন কেন আমার জীবনটাকে নিয়ে এমন খেললেন। কল কেটে ছবিখানা পাঠায় পিয়া। তারপর তাকায় আকাশের দিকে। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে তার। ভীষণ যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি সব হারিয়ে ফেলল সে। তানভীর কান থেকে মোবাইল নামায়। টুং করে শব্দ হতেই সেখানে ক্লিক করে। ভালো করে ছবিটা দেখে আবারও কল করলো পিয়াকে। রিসিভ হওয়ার সাথে সাথেই ভনিতা না করে বলল, তাহলে সব কিছু জেনেই ফেলেছ। সমস্ত কঠোরতা রূপ নেয় বিষাদে। তবে পিয়ার ধারণাই সত্যি হলো। এভাবে ঠকালো মানুষটা। দুঃখরা স্পর্শ করে আসমান। ফুফিয়ে ওঠে সে। বিষাদের নোনা জল স্পর্শ করে চিবুক। নীরব কান্নার মাত্রা বাড়ে। অন্য হাতে শক্ত করে ধরে বারান্দার গ্রিল। কষ্ট হচ্ছে তার, ভীষণ রকম যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কেউ বুকের ওপর পাথর চাপা দিয়েছে।
নিঃশ্বাস আটকে আসছে, কথা বলার শক্তি পায় না সে, আর না ফোনের ওপাশের মানুষটার সাথে কথা বাড়াতে চাইছে সে। কান থেকে মোবাইল নামাতে যাবে তার আগেই শুনতে পেল, এটাই শুনতে চেয়েছিলে তুমি? প্রশ্ন শুনে হকচকিয়ে গেল পিয়া। অচেতন মনে পাল্টা প্রশ্ন করে, মানে? হেসকি তখনও থামেনি। শহর থেকে খানিক দূরেই ছিল তানভীর, অফিসের নতুন প্রজেক্টের জন্য। একের পর এক কল করেও যখন পিয়াকে পাওয়া যাচ্ছিল না, ভয়ে টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসে তানভীরের। এক মুহূর্ত দেরি করেনি সে, রাতের গভীরতা না দেখেই বাইক নিয়ে বেরিয়ে পড়ে। মন বলছিল কোনো বিপদ হয়েছে, তার এক্ষুনি যাওয়া প্রয়োজন, নয়তো কোনো অঘটন ঘটে যাবে। মাঝ রাস্তায় এসে অস্থিরতা কেবল বাড়তে থাকে বুকের ভেতর। সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছিল না, হাত কাঁপছিল, বুক ধরফর করছিল। তাই বাইক থামিয়ে শত চেষ্টা করে অশান্ত মনকে একটু শান্ত করতে চেয়েছিল। বারবার আল্লাহকে ডাকছিল যেন এবার কলটা রিসিভ হয়, মেয়েটার যেন কিছু না হয়, তার ধারণা যেন ভুল হয়। আল্লাহ তার ডাক শুনেছে। একটু পাগলামি করছে তাতে কি, সুস্থ তো আছে, কোনো বিপদ তো হয়নি। রাস্তার দুই পাশে অনাবাদি জমি, তার ওপরে খোলা আকাশ। সেই আকাশ পানে চেয়ে ধ্যানমগ্ন হয়ে পিয়ার নীরব কান্না উপভোগ করছে তানভীর। কান্না উপভোগ করার বিষয় নয়, তারপরও নিজের প্রিয়তমার কান্নার নিনাদ তার হৃদয়কে পুলকিত করছে। ফুফিয়ে ওঠা কানে আসলেই শিহরণ বয়ে যাচ্ছে সারা দেহে। কারো কান্নাও মানুষকে এতটা সুখ দেয়, এতটা শান্তি দেয়। কারো কান্নার শব্দে কি বক্ষপটে অনুভূতির তুমুল বর্ষণ হয়, জানা ছিল তানভীরের। কান্নার প্রতিটা নিঃসন জানান দিচ্ছে ফোনের ওপাশের মেয়েটা তাকে ভালোবাসে, অসম্ভব রকমের ভালোবাসে। তার প্রণয়ের বাহুডোরে আটকা পড়েছে, তাই তো এত মান অভিমান, তাই তো এত হারিয়ে ফেলার ভয়। প্রকৃতি স্নিগ্ধ পবন টেনে নেয় সে, শীতল করে অশান্ত হয়ে থাকা বুকের ভেতরটা। তার অস্থিরতা কমেছে, সুখের ঢেউ খেলে যাচ্ছে সর্বাঙ্গে। তানভীর পুনরায় জিজ্ঞেস করে, এটাই তো শুনতে চেয়েছিলে তো তুমি? পিয়া নিরুত্তর, তবে ক্ষণে ক্ষণে হেসকি দিয়েই যাচ্ছে। তানভীর আবারও বলল, তুমি যে কাঁদছ, আমার সুখ সুখ অনুভূতি হচ্ছে। এমন সুখের সন্ধান আমি বিগত 27 বছরেও পাইনি। নাক টেনে ফ্যাস ফ্যাস করে কেঁদে দিল পিয়া। লোকটা কত অবলীলায় কথাগুলো বলছে, সে কি বুঝতে পারছে না পিয়ার মনের অবস্থা? হারিয়ে ফেলার প্রকাণ্ড ভয় গ্রাস করছে তার অন্তঃস্থল। তানভীর শব্দযোগে হাসে, নিস্তব্ধ পরিবেশে প্রতিধ্বনিত হয় সে হাসির নিঃসন। তোমরা মেয়েরা এত বোকা কেন? কোনো কিছু দেখলে যাচাই বাছাই না করে বিশ্বাস করে ফেলো, অনেক কিছু ভেবেও না। ইভেন ওভার থিঙ্ক করতে করতে অসুস্থ পর্যন্ত হয়ে যাও। একটাবার ভাবো না, চোখের সামনে যা দেখছো তা ভুলও হতে পারে, এর আড়ালেও থাকতে পারে অনেক কিছু। পিয়া টনক নড়ে, মস্তিষ্কে কিছু একটা ঢেউ খেলে যায়। সমস্ত অভিমান পাগলামি একপাশে রেখে ভাবনায় মগ্ন হয় সে। মনে মনে ভাবে, আসলেই তো। পুনরায় নাক টানে পিয়া, ফ্যাস ফ্যাস করে কেঁদে দিয়ে শিশু সুলভ স্বরে বলে উঠল, আপনি আমাকে ভালোবাসেন না? তানভীর নীরবে হাসে, চোখ বুজে নিল আবেশে। চক্ষুপটে ভেসে উঠল বছর 4 আগের এক দৃশ্য। ঠোঁটজোড়া প্রসারিত হয় আরো একটুখানি। জীবনের 23টা বসন্ত প্রেমহীন থাকলেও 24তম বসন্ত এসার পারলাম না। প্রেমহীন বিরস মনে অনুভূতি উকি দিল এক স্কুল পড়া মেয়েকে দেখে। বড্ড ক্লান্ত ছিল মেয়েটা, পরনে স্কুল ড্রেস, কিন্তু ওই ক্লান্ত মুখশ্রীতে ছিল স্নিগ্ধতা যা আমাকে ঘুমোতে দেয়নি বহুদিন। বলতে পারো ওই মায়াবী চেহারার মেয়েটি আমার নিদ্রা কেড়ে নিয়েছিল। পিয়ার কান্না থেমেছে, সাথে থেমেছে হেসকিও। মনোযোগ দিয়ে শুনছে তানভীরের কথা। তানভীর থেমে যেতে প্রশ্ন করলো, তারপর? তানভীর ফের বলতে লাগলো, বন্ধুদের সমুদ্র দেখতে গিয়েছিলাম। মেয়েটিও বোধহয় স্কুল থেকে শিক্ষা সফরে এসেছিল। কোনো স্কুল থেকে শিক্ষা সফরে এসেছে জানতে পারলো। পরবর্তীতে সেই স্কুলে গিয়ে তার আর খোঁজ পাইনি। শত শত ছাত্রছাত্রীর মধ্যে একজনকে খুঁজে বের করা বলতে গেলে কঠিনই ছিল। আমি তো জানতাম না তার নাম কি বা সে কোন ক্লাসে পড়ে। গ্রাজুয়েশন শেষ হলো, নিজের ক্যারিয়ার নিয়ে শুরু হলো ব্যস্ততা। শত ব্যস্ততার মাঝেও সেই স্নিগ্ধ চেহারা আমি ভুলতে পারিনি। কত যে সেই স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, যদি একটাবার একটু দেখা পাই,
পাইনি আমি দেখা। বিশ্বাস করো, দেখা পেলেই আমি সাথে সাথে মনের কথা জানিয়ে দিতাম। পরে দেখা পেয়েছিলেন। আমি আশা হারাইনি, অপেক্ষা করেছি। মনে মনে চাইতাম একটা মিরাকেল হোক, একটাবার একটু দেখা হোক, আর হারাতে দিব না। পিয়া নিরেট গলায় জানতে চায়, পেয়েছেন তার দেখা? লম্বা শ্বাস টেনে নেয় তানভীর। চোখ টলমল করে পিয়ার, ফুফাতে থাকে সে। থেমে থাকা কান্না আবার উপচে পড়ে চোখে। কাপা গলায় বলল, তবে কি আজকের মেয়েটাই সে? তানভীর চুপ। তানভীরের এই নিস্তব্ধতায় বুক ভেঙে আসে পিয়ার। ঠোঁট কামড়ে ধরে সে। পিয়ার কান্না ভারী হয়। নীরবতার অবসান ঘটায় তানভীর। আমার জীবনের প্রথম প্রেমকে একমাত্র প্রেম করতে চেয়েছিলাম। আপনার প্রথম প্রেমে দেখা পেয়েছেন বলে এখন আমাকে ছেড়ে দিবেন? পিয়ার বোকা বোকা কথায় মজা পায় তানভীর। ভাবে মেয়েটা ঠিক কতটা গভীরভাবে তার প্রেমে পড়েছে। আরও একটু ভয় দেখানোর জন্য বলে, গেস হোয়াট? পিয়া উল্টো হাতে চোখের পানি মুছে নাক টেনে বলে, হোয়াট? তানভীর পুনরায় চুপ হয়ে যায় পিয়ার রিয়াকশন দেখার জন্য। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পরও যখন তানভীরের সারা শব্দ পাচ্ছিল না, অস্থিরতা বাড়ে পিয়ার। ভীত সন্ত্রস্ত গলায় জানতে চায়, কি হলো, কথা বলছেন না কেন? কি গেস করব আমি? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? তানভীর ফিসফিস করে বলে, আমার প্রথম প্রেমই একমাত্র প্রেম হিসেবে ধরা দিয়েছে স্ত্রী নামক প্রেমিকা রূপে। হতভম্ব হয়ে যায় পিয়া। ইঙ্গিতটা তাকেই দেওয়া হয়েছে, বুঝেও যেন বুঝতে পারছে না সে। সবটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। এলোমেলো লাগছে নিজেকে। মানে, যে ক্লান্ত স্নিগ্ধ মায়াবী চেহারার অধিকারিণীকে দেখে প্রেম নামক বসন্তের হাওয়ায় এলোমেলো হয়ে গিয়েছিলাম, সে আর কেউ নয়, আমার বিবাহিতা স্ত্রী, আমার রাজ মহিষী। গা হাত পা ছেড়ে দেয় পিয়ার। দাঁড়িয়ে থাকার শক্তি পায় না, হাঁটু কাঁপছে তার। একটু আগে শোনা কথাটা কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে তার। মাত্র একবার দেখায় এতটা ভালোবাসা যায়? ঠিক কতটা ভালোবাসলে এক পলকের একটু দেখায় নিজের অনুভূতিকে বক্ষপটে যত্ন করে রাখা যায়। প্রতিনিয়ত অপেক্ষা করা যায়, আবার একটু সাক্ষাতের। চাইলেই তো এতগুলো বছরে নিজের জীবনের সাথে অন্য একজনকে জড়িয়ে নিতে পারত, আর ভাবতে পারে না সে। মাথাটা ঝিম ধরে আসে, বুক ধরফর করছে, এলোমেলো লাগছে তার নিজেকে। তানভীর ফের বলল, অদৃশ্যভাবে তুমি আমার মনে এমনভাবে নিজের বসতি স্থাপন করেছিলে, আমি যেখানেই যেতাম আমার দৃষ্টি কেবল তোমাকেই খুঁজত। খুব করে চাইতাম একটি মিরাকেল হোক, তোমার সাথে আমার আর একটাবার দেখা যেন হয়, একদম সারা জীবনের জন্য নিজের করে নিব। আমাদের কি দেখা হয়েছিল? পিয়ার বোকা বোকা প্রশ্ন হাসে তানভীর। দেখা হয়েছে বলেই তো সারা জীবনের জন্য তুমি কেবল আমার। মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না তোমায়। তাহমিনা হকের জরুরি তলবে ছুটে এসেছে পিয়া। কি জন্য ডেকেছে, কেন ডেকেছে, কিছু এখনো জানতে পারেনি সে। সেই কখন থেকে ভদ্রমহিলা তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন, পলক অবধি ফেলছেন না। অস্বস্তি হচ্ছে পিয়ার, কিঞ্চিত ভয়ও হচ্ছে। সে কি কোনো ভুল করছে? তার কি রোজ রোজ ফোন করে ভদ্রমহিলার খোঁজখবর নেওয়া দরকার ছিল? জড়সড় হয়ে এদিক ওদিক তাকিয়ে আবার দৃষ্টি নামিয়ে নিচ্ছে। মনে মনে পণ করল, এবার থেকে 3-4 দিন পর পর না, প্রতিদিন একবার হলেও কল দিবে। সময় গড়ায় 1 মিনিট, 2 মিনিট। আকস্মিক পিয়ার হাতটা মুঠোবন্দি করে নিলেন তিনি। আমতা আমতা করে বলেন, তোমাকে আমার কিছু বলার আছে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। আর তুমিও হয়তো ব্যাপারটা সহজভাবে নিবে না। পিয়ার জড়তা কাটে। তাহমিনা হককে আশ্বস্ত করে বলে, এত ভাবছেন কেন? আন্টি বলতে গিয়ে থেমে যায় পিয়া। তাহমিনা হক যেন ব্যাপারটা বুঝতে পারেন। ভ্রুকুটি করে তাকিয়ে রইলেন পিয়ার দিকে। পিয়া ভ্যাবলাকান্তের মতো হেসে ফের বলে, আপনি বলুন, কোনো সমস্যা হয়েছে কি? তাহমিনা হক দীর্ঘশ্বাস ফেলেন, হতাশ হয়ে বলেন, বিরাট সমস্যা। কিন্তু সেই সমস্যার সমাধান তোমার হাতে। পিয়া বিস্মিত হয়, চোখ বড় বড় করে অবাক স্বরে জানতে চায়, সমস্যার সমাধান আমার হাতে? তোমার হাতে। পিয়া চোখের পলক ফেলে আশ্বস্ত করতেই তাহমিনা হক বলেন,
এহতেশাম তোমাকে পছন্দ করে না। পিয়া প্রশ্নসূচক চাহনিতে চাইতে তিনি আবার বলেন, এহতেশাম মানে তোমার শ্বশুর, তানভীরের বাবা। তোমাকে পছন্দ করে না এমন না, ছেলের বউ হিসেবে মেনে নিতে পারছে না, এই আর কি। পিলে চমকে ওঠে পিয়ার। পছন্দ করে না শুনতেই মুখটা মলিন হয়ে গেল তার। ছেলের বউ হিসেবে মেনে নিতে পারছে না, এটা ভাবতেই বুক ভেঙে আসে। তবে কি শ্বশুরের স্নেহ সে কখনো পাবে না? কি ভাবছ? তাহমিনা হক প্রশ্নটা করতেই বেদনার্ত মুখে ফিচেল হাসল সে। কিছু না, আমরা সবাই কিন্তু পছন্দ করি তোমাকে, ভালোবাসি। পিয়া হাসতে চেয়েও পারল না। মন খারাপে জাতাকলে পিষ্ট হয়ে গেল সে হাসি, মুখ জুড়ে দুঃখের ছাপ। আমরা মানুষ হয়তো এমনই, পুরো পৃথিবীর মানুষ আমাদের ভালোবাসলো, পৃথিবীর কোনায় থাকা কেউ একজন যদি আমাদের পছন্দ না করে, সেই দুঃখ আমাদের আজন্ম থেকে যায়। বারবার মনে প্রশ্ন জাগে, কেন পছন্দ করে না? একটু পছন্দ করলে কি হতো? একজন পছন্দ করে না শুনে মুখটা গম্ভীর করে ফেললে। আর আমরা এতগুলো মানুষ যে তোমাকে ভালোবাসি, পছন্দ করি, সেটা কিছু না? হিসেব মতো তো এটা শোনার পরে তোমার লাফিয়ে লাফিয়ে হাসার কথা, কারণ আমরা সংখ্যায় বেশি। ভদ্রমহিলা যে বেশ রসিক তার বুঝতে বাকি নেই পিয়ার। তাহমিনা হক বিপরীত পাশ থেকে উঠে পিয়ার গা ঘেঁষে বসলেন, মাথায় হাত বুলিয়ে দেন সস্নেহে। আদরে গলায় বলেন, মন খারাপ হচ্ছে? পিয়া এপাশ ওপাশ মাথা দোলায়। ওহ, মন খারাপ হচ্ছে আমি জানি। সব মেয়েই চায় তার শ্বশুরবাড়ির সবাই তাকে পছন্দ করুক, ভালোবাসুক। চেপে রাখা মন খারাপেরা দল বেঁধে নোনা জল হয়ে হানা দেয় চোখে, পলক ফেললেই স্পর্শ করবে চিবুক। অশ্রুসিক্ত চোখে তাহমিনা হকের দিকে তাকাতেই তিনি পরম মমতায় জড়িয়ে নিলেন বুকে। বোকা মেয়ে, কাঁদতে হয় না, কাঁদলে কোনো কিছুরই সমাধান হয় না। পুরুষ ঘটিত ব্যাপারগুলো হ্যান্ডেল করতে হয় স্মার্টলি, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। দুজন নড়ে চড়ে বসে। তাহমিনা হক পিয়ার গালে আলতো করে হাত রেখে পুনরায় বলেন, দেখো, এগুলো আমি তোমাকে না বললেও পারতাম। আমি চাই তুমি মানুষটার মন জয় করো। আমি এটাও চাই আমার ছেলে যাকে ভালোবাসে সে আমার ছেলের বাবার স্নেহের মানুষ হোক। তার মনে তোমার জন্য মায়া তৈরি করো। কি জানো তো, মায়া শত্রুর ক্রোধানলকেও প্রশমিত করে। আবার এটা ভেবো না তোমার শ্বশুর বদমেজাজি মানুষ, চিল্লাচিল্লি করবে, বকাঝকা করবে বা তেড়ে আসবে মারতে। মানুষটা ভালো, সহজ আর সরল, তবে একরোখা, নিজে যা ভাবে মনে করে তাই ঠিক। পিয়া উল্টো হাতে চোখের পানি মুছে নিল, নাক টেনে প্রশ্ন করে, কিভাবে? তাহমিনা হক বাঁকা হাসলেন। পুরুষ মানুষকে হাতের মুঠোয় রাখতে হয় ভালোবাসা দিয়ে, আর নয়তো চেলা কাঠ দিয়ে পিঠের ছাল তুলে। আজ থেকে তুমি তাই করবে যা আমি বলবো। কোম্পানির বার্ষিক হিসাবে গরমিল, কোনোভাবেই টাকার অঙ্ক মিলছে না। কয়েক কোটি টাকার হিসাব উল্লেখ নেই ফাইলে। বেলা গড়িয়ে দুপুর হয়েছে, এখনো গোলাম মোস্তফা অফিসে এসে পৌঁছায়নি। জামাল এহতেশাম বার কয়েক ফোন করেছেন, ব্যস্ত শোনাচ্ছে। বিরক্ত হচ্ছেন তিনি। এতটা খামখেয়ালি হলে চলে? কপালে হাত চেকিয়ে চেয়ারে হেলান দিলেন তিনি। গোলাম মোস্তফা আসা অবধি কোনো কিছুরই সুরা হবে না। জামাল এহতেশামের ফোন বাজতে থাকে। ফোনের শব্দ কান অবধি পৌঁছাচ্ছে না। একবার, দুইবার, তিনবার, চতুর্থবার রিং হওয়ার সাথে সাথে হুড়মুড়িয়ে ওঠেন তিনি। গা কাঁপছে ওনার। কখন যে চোখ লেগে গিয়েছেন টেরই পাননি তিনি। সামনে থাকা পানির গ্লাস কয়েক সেকেন্ডে খালি করে ফেলেন। ফোন রিসিভ করতেই কানে ঠেকে কর্কশ শব্দ, এই, কার সঙ্গে কথা বলো তুমি? একবার বলে ওয়েটিং, আবার কল রিসিভ করো না। নতুন সংসার পেতেছ? বুড়ো বয়সে ভীমরতি হয়েছে? বিরক্তিতে কপাল কুঁচকান জামাল এহতেশাম। না কুচিয়ে চাপা স্বরে বলেন, উফ, থামবে তুমি? কিসব আবল তাবল বলে যাচ্ছ? তেতে ওঠেন তাহমিনা হক। দাঁত কিরমির করেন তিনি। আমি আবল তাবল বলছি? তাহলে এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে? এরপরেই বা কল রিসিভ করলে না কেন? আমি না বলেছি দুনিয়া উল্টে গেল, ঝুলতে ঝুলতে তুমি আমার কল রিসিভ করবে? তপ্ত শ্বাস ফেলেন ভদ্রলোক। এই করে করে এতগুলো বছর কাটিয়ে দিলেন তিনি। পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে তাহমিনা হক এমন হুটহাট রেগে যান। জামাল এহতেশাম জানেন ওনার স্ত্রী ওনাকে প্রচণ্ড রকমের ভালোবাসেন।
ভালোবাসার টানে এতগুলো বছর একসাথে সংসার করে গিয়েছেন দুজন। কি সুন্দর একা হাতে একটা সংসার সামলে দুটো ছেলে মেয়েকে বড় করেছেন। তিনি তো কেবল টাকা ঢেলেছেন, আর এইখানটায় দুর্বল তিনি। সবার সাথে নিজের রাগ জাহির করতে পারলেও নিজের স্ত্রীর সাথে কখনো পারেন না। স্ত্রী রেগে গেলে তিনি চুপ হয়ে যান। ছেলে মানুষই বন্ধ করো মিনা, এমনিতেই টেনশনে আছি। টেনশনে? সেখানে আবার কখন গেলে? আমাকে তো বললে না। রগর গলায় বললেন তাহমিনা হক, বলেই ঠোঁট চেপে হাসলেন। মাঝে মাঝে মানুষটাকে জ্বালাতে ওনার ভীষণ মজা লাগে। জামাল এহতেশাম কিছুক্ষণ চুপ থেকে বলেন, মজা করা শেষ হয়েছে? কি জন্য ফোন করেছো সেটা বলো। এমনিতে অফিসে অনেক ঝামেলা আছে। নড়ে চড়ে বসলেন তাহমিনা হক। কাট কাট গলায় বলেন, সে তুমি ঝামেলায় থাকো আর মুসিবতে থাকো, আমার কিছু যায় আসে না। তোমার সাথে একজন দেখা করতে যাবে। ব্রুকুসকান জামাল এহতেশাম রাজ্যের বিরক্তি নিয়ে বলেন, এই অসময়ে কে আসবে? সে যখন আসবে তখন দেখে নিও। এখন অফিসে কারো আসার দরকার নেই, ঝামেলা আছে, মানা করে দাও। গম্ভীর কণ্ঠে বলেন জামাল এহতেশাম। তেতে ওঠেন তাহমিনা হক। কটমট করে বলেন, আমি যখন বলেছি সে যাবে মানে যাবেই। তুমি উল্টো সিধা কিছু করলেই তার ব্যবস্থা আমি নিব। দীর্ঘশ্বাস ফেলেন তিনি, চুপ করে রইলেন। তাহমিনা হক পুনরায় বলেন, এখনই আসবে তোমার কেবিনে। জামাল এহতেশামের কপালে ভাঁজ পড়ল। সোজা আমার কেবিনে আসবে মানে? আমি ব্যবস্থা করেছি। তোমার বউ হিসেবে অফিসে আমারও একটু আধটু পাওয়ার আছে। তাহমিনা হকের কথার মাঝে দরজার ওপাশ থেকে ভেসে এলো এক মেয়েলি কণ্ঠস্বর, আসবো? অপরিচিত গলার আওয়াজে কপালে ভাঁজ পড়ে জামাল এহতেশামের। কোনো মেয়েকে কি পাঠিয়েছো তুমি? কাকে পাঠিয়েছো মিনা? সন্দিহান গলায় প্রশ্ন করেন জামাল এহতেশাম। তাহমিনা হক স্বাভাবিক কণ্ঠে জবাব দেন, নিজেই দেখে নাও, আমি রাখছি এখন। চট করে কল কেটে দিলেন তাহমিনা হক। জামাল এহতেশাম গলার টাই ঠিক করে নড়ে চড়ে বসলেন। গম্ভীর স্বরে জবাব দিলেন, কামিন। মেয়েটিকে দেখার জন্য তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন জামাল এহতেশাম। যেই না দরজা ঠেলে মেয়েটি ভেতরে পা দিল, চোখের তীক্ষ্ণতা রূপ নেয় বিস্ময়। চমকে উঠলেন তিনি, মুহূর্তে সামলে নিলেন নিজেকে। পাছে মেয়েটি বুঝে যায়। মুখ ডুবালেন আবারও সেই ফাইলে। আসসালামু আলাইকুম। দৃষ্টি স্থির হয়ে যায় জামাল এহতেশামের। না চাইতেও মেয়েটির মুখের দিকে তাকালেন তিনি। রাশভারী গলায় আস্তে করে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। ফের মুখ ডুবালেন নীল রঙের সেই ফাইলের পাতায়। চোখ বুলে উল্টাতে লাগলেন একের পর এক পাতা। মেয়েটি এখনো আগের জায়গায় দাঁড়ানো। আচমকাই বলে বসলো, কেমন আছেন বাবা? থমকালেন জামাল এহতেশাম। থেমে যায় হাত। আকাশ সমান বিস্ময় নিয়ে পুনরায় তাকালেন তিনি। চোখে মুখে কোনো জড়তা নেই, আর না আছে গলার স্বরে। কি নিঃসংকোচ জিজ্ঞাসা, যেন মেয়ে তার বাবাকে ভালো মন্দের খবর জিজ্ঞেস করছে। মায়াবী গরনের মুখটার দিকে চেয়ে রইলেন নিষ্পলক। বসতে বলবেন না? সম্বিত ফিরে পান তিনি। প্রশ্ন শুনে ভরকে গেলেন খানিকটা। তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নিলেন। গম্ভীর স্বরে বললেন, বসো। একগাল হেসে চেয়ার টেনে বসল সে। বললেন না তো কেমন আছেন? জামাল এহতেশাম না চাইতেও জবাব দেন, ভালো। কক্ষ জুড়ে পিনপতন নীরবতা। এসি ঠান্ডা বাতাসে শিরশিরিয়ে ওঠে পিয়ার শরীর। ওড়না ভালো করে গায়ে জড়িয়ে নেয় সে। ব্যস্ততার মিছে অভিনয় করেন জামাল এহতেশাম। আর চোখে বার কয়েক পরখ করেন পিয়াকে। পিয়া এদিক ওদিক নজর বুলিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পুরো কক্ষ দেখছে। দেখা শেষ হতেই দৃষ্টি নিবদ্ধ করে সামনে। পলকহীন চোখে পর্যবেক্ষণ করছে জামাল এহতেশামকে। আর চোখে পিয়ার দিকে আরও একবার তাকাতে চোখাচোখি হয় দুজনে। চোখাচোখি হতেই বিব্রত হন তিনি। তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে নিলেন। পিয়া প্রখর চোখে চেয়ে থেকে নৈশব্দে হাসে। আপনার নাকি পায়েস ভীষণ পছন্দ। আতকে উঠলেন জামাল এহতেশাম। পায়েসের নাম নিতেই থম মেরে গেলেন তিনি। বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। পিয়া প্রশ্নের জবাব দিলেন না। দাদির হাতের পায়েস নাকি আপনি একটু বেশি ভালোবাসতেন, মা বলছিল সেদিন। জামাল এহতেশাম চোখ বুজে রইলেন। মুহূর্তেই দৃশ্যপটে ভাসমান হয় সোনালি অতীত।
কিশোর জামাল এহতেশামের সামনে বসা মাঝবয়সী এক নারী। আট পরে শাড়ি পরে এক বাটি পায়েস হাতে নিয়ে একটু একটু করে মুখে তুলে দিচ্ছেন ওনার। বড়ই তৃপ্তি নিয়ে খাচ্ছেন তিনি। ফেলে আসা দিন, যার চাইলেই ফিরে পাওয়া যাবে না। বুক ভেঙে আসে ওনার। হাহাকার করে ওঠে মন। কতদিন হয়ে গেল মাকে দেখেন না তিনি। ওহ, কতদিন না, কত বছর হয়ে গেল মাকে দেখেন না তিনি। মায়ের সে হাসি মাখা মুখ, উফ, আর ভাবতে পারছেন না। মায়ের জন্য বুকটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। প্রিয়া ব্যাগ থেকে ছোট সাইজের দুইটা বক্স বের করে। একটাতে পায়েস, আরেকটাতে কুচি করে রাখা বাদাম আর খেজুর। প্রিয়া পায়েসের ওপর বাদাম কুচি আর খেজুর দিয়ে আরো আকর্ষণীয় করে তোলে। পায়েসের বক্সটা জামাল এহতেশামের দিকে এগিয়ে দিয়ে আপন মনে বলতে থাকে, আপনার এক মা আল্লাহর মেহমান হয়ে গিয়েছে তো কি হয়েছে, আল্লাহ আবার আরেকটা মাকে পাঠিয়েছে। এখন খেয়ে বলুন কেমন হয়েছে। স্তব্ধ, হতভম্ব জামাল এহতেশাম। চমকে ওঠেন তিনি। বয়োজ্যেষ্ঠ মানুষটার চোখ জোড়ায় এক আকাশসম বিস্ময়। পলক অবধি ফেলছেন না। অতিবাহিত হয় কয়েক মিনিট। জামাল এহতেশাম খাচ্ছে না বলে প্রিয়া পুনরায় বলে, জানি আপনার মায়ের হাতের পায়েসের মতো স্বাদ হবে না, তবে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করেছি। জামাল এহতেশাম অনুভূতিহীন। শেষ কবে তিনি পায়েস খেয়েছেন ঠিক মনে করতে পারছেন না। মায়ের মৃত্যুর পর তেমন একটা খেতেন না, আর ডায়াবেটিস হওয়ার পর তো একেবারে ছেড়েই দিয়েছেন। পুরনো স্মৃতিগুলো মানসপটে ভাসছে বারংবার। দীর্ঘশ্বাস ফেলেন তিনি। অস্পষ্ট বলে ওঠেন, কেন যে বড় হতে চাইতাম, সময় ওখানেই থেমে যেত। আমিও মায়ের সে আদুরে খোকাটি রইতাম। পায়েস তখনও মুখে তুলেননি জামাল এহতেশাম। প্রিয়ার মুখটা মলিন হয়ে যায় মুহূর্তে। কতটা সাহস সঞ্চার করে শ্বশুরের সামনে সাবলীলভাবে কথা বলছে কেবল ওই জানে। সমস্ত আশার আলো নিভে গেল। মনোবল হয়ে গেল দুর্বল। ফিচেল হাসল সে। ঝাপসা হয় চোখ। কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, আমি না হয় আপনার অপছন্দের হতে পারি, পায়েস তো কোনো দোষ করেনি, ভয় পাবেন না, কোনো কিছু মেশায়নি, তবে চিনি দিয়েছে অল্প পরিমাণে। আপনার ডায়াবেটিস কি না? পিলে চমকে ওঠে জামাল এহতেশামের। অপছন্দের কথাটা শুনে থ হয়ে গেলেন তিনি। স্তম্ভিত লোচনে চেয়ে রইলেন পিয়ার মলিন মুখটার দিকে। একটু চেখে দেখবেন না? কি নিদারুণ অনুরোধ! ফেলতে পারলেন না তিনি। তপ্ত শ্বাস এক চামচ পায়েস মুখে পুরে নিলেন। পরক্ষণে বুঝতে পারলেন আসলেই চিনি কম দিয়েছে। মায়ের হাতের সেই স্বাদ পাওয়া না গেল মন্দ হয়নি। আনারি হাত যেদিন পাকা হবে হয়তো সেদিন সেই স্বাদ পাওয়া যাবে। জামাল এহতেশাম খাওয়া বড্ড তৃপ্তি নিয়ে দেখল পিয়া। খাওয়া শেষ হতেই বিশ্বজয়ের হাসি হাসল সে। মিশনের প্রথম ধাপ সাকসেসফুলি কমপ্লিট। খালি বক্স মুখ আটকে ব্যাগে নিয়ে নিল সে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ছেলের বউ হিসেবে না হয় আমাকে মেনে নাই নিলেন, মা হিসেবে কি ফেলে দিতে পারবেন? আমি না হয় মায়ের দাবি নিয়ে মাঝে মাঝে আসলাম আপনার কাছে। ছেলের বউ হওয়ার পরীক্ষায় পাশ হওয়ার আগে না হয় আগে আপনার মা হয়ে উঠলাম। বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি। আশ্চর্যান্বিত চোখে দেখলেন পিয়া চলে যাওয়া। বিড়বিড় করে আওড়ালেন, ঘরে জায়গা করে নেওয়ার জন্য মনের দুর্বল জায়গাটাই করাঘাত করলে তুমি। দেখি মন গলানোর জন্য কি কি করতে পারো। তাহমিনা হক ভয়ে চিন্তায় কোনো কাজে হাত দিতে পারছেন না। রুম জুড়ে পায়চারি করছেন সেই কখন থেকে। মেয়েটা ঠিকঠাক কথা বলতে পারল কিনা, নাকি এহতেশাম দেখেই রাগারাগি করছে, ভাবতে হাত পা ঠান্ডা হয়ে আসে ওনার। তখন কল না কেটে হোল্ডে থাকতেন ভালো হতো। এত টেনশন করার প্রয়োজন হতো না। কে কি বলেছে না বলেছে সবই শুনতে পেতেন। এখন আর ভেবে কাজ নেই। এখন কেবল অপেক্ষা করছেন পিয়ার একটা কলের। ওখানে কি হয়েছে না হয়েছে যতক্ষণ না জানতে পারছেন ততক্ষণ পর্যন্ত শান্তি পাবেন না তিনি। মোবাইলে টুং করে আওয়াজ হতেই হুড়মুড় করে লুটিয়ে পড়েন তিনি। মেসেজ অপশনে ক্লিক করতে নজরে এলো পরপর দুটি মেসেজ। মিশনের প্রথম ধাপ কমপ্লিট মা। বাঘের গুহা থেকে মাত্রই বের হলাম। ছেলের বউ হিসেবে মেনে নিতে পারিনি, এটা মেয়েটাকে না বললেই পারতেমি না। হয়তো মেনে নিতে পারিনি, কিন্তু অস্বীকারও তো করতে পারবো না। খুব খারাপ কাজ করেছ। মেসেজ দুটি পড়ে মিটি মিটি হাসেন তিনি।
আর বিড়বিড় করে আওড়ালেন, শিকার টুপ গিলে নিয়েছে, এবার শুধু একটু একটু করে বাগে নিয়ে আসার পালা। আজ বহুদিন পর মুখোমুখি হয়েছে পিয়া আর তানভীর। মোবাইলে প্রণয়ালাপ হলো, সামনাসামনি দেখা হয় না বেশ অনেক দিন হয়। ক্লান্ত তানভীর অফিসের কাজ শেষ হতেই ছুটে এসেছে প্রিয়তমাকে একটা পলক দেখার জন্য, অতৃপ্ত মনকে তৃপ্ত করতে, এলোমেলো হয়ে থাকা মন মস্তিষ্ককে একটু স্বস্তি দিতে। তানভীর কফির কাপে চুমুক দিয়ে চোখ বুজে রইল। তার পরিশ্রান্ত কণ্ঠ দিয়ে নিঃসৃত হয় কফিতে চুমুক, নিবন্ধ শরীর তৃপ্ত। সামনে বসা রমণীকে দেখে পল্লবিত চোখ শান্ত, চোখ মেলে তাকায় পিয়ার দিকে, ভ্রু নাচিয়ে রগর গলায় জানতে চায়, কি হালচাল ম্যাম, দিনকাল কেমন যাচ্ছে? অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে পিয়া, দাঁত কিরমির করে ফিরতি প্রশ্ন করে, আপনি সেদিন বলেছিলেন যেদিন আমাদের সামনাসামনি দেখা হবে তখন ওই মেয়ের সম্পর্কে বলবেন। আমি এখন জানতে চাই ওই মেয়েকে। সে আপনার হাত এভাবে জড়িয়ে ধরার এত বড় সাহস কোথায় পেল? তানভীর আবারও কফির কাপে চুমুক দিল, শান্ত স্বাভাবিক গলায় উত্তর দিল, আমার ফিয়ন্সে। তাহলে আমি কে? কাপা কাপা স্বরে প্রশ্ন করল পিয়া, চোখ জোড়া টলমল করছে। আমার বিয়ে করা বউ। তানভীরের ভাবলেশীন জবাব। তখনও কফিতে মগ্ন সে। উত্তরটা যেন পিয়ার পছন্দ হলো না। ভেবেছিল অনুভূতি মিশে আরও কিছু বলবে, কিন্তু তানভীর বলল না, ওখানেই থেমে গেল। নাক ফলায় সে, রাগ আর অভিমান জড়ো হয় একসাথে। কিছু একটা বলতে চাইল, কিন্তু অভিমান ঠেলে কণ্ঠনালী দিয়ে কথাগুলো আর বেরোতে পারল না। নেত্র পল্লব ভিজে উঠতেই চলে যাওয়ার জন্য পা বাড়ায়। অমনি খপ করে পিয়ার হাতটা ধরে ফেলে তানভীর। আমি আমার কথা এখনো সম্পূর্ণ করিনি। পিয়া তানভীরের দিকে তাকাতেই তানভীর চোখের ইশারায় বসতে বলল। পিয়া নড়ল না, এক চুল না, ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। তানভীর তপ্ত শ্বাস ফেলে, শান্ত হয়ে বসো, আমি সব কিছু বলবো তোমায়। পিয়ার মন নরম হয়, নাক টেনে আগের জায়গায় এসে বসলো। তানভীর একটা টিস্যু এগিয়ে দিল তার দিকে। এত ঠুনকো বিষয়ে মানুষ কাঁদে। পিয়া ফের নাক টানে। এখন আমি যদি বলি আমার একটা বয়ফ্রেন্ড আছে, তখন দেখা যাবে ব্যাপারটা ঠুনকো নাকি সিরিয়াস। তানভীর চোখ পিটপিটিয়ে চাইল পিয়ার দিকে, তারপরে হেসে উঠল মৃদু শব্দে। গা জ্বলে ওঠে পিয়ার, নাক ফুলিয়ে চোখ গরম করে তাকায় তানভীরের দিকে। পিয়ার একটা হাত মুঠোবন্দি করে তানভীর, হাতের বাঁধন ক্রমান্বয়ে জোরালো হয়। সেদিন যা দেখেছিলে সে আমার অনাকাঙ্ক্ষিত অতীত, যাকে জোর করে আমার ওপর চাপিয়ে দিতে চেয়েছিল অনেকে। আর তুমি আমার বর্তমান, ভবিষ্যৎ এবং আমার জীবনের সবকিছু, যে সম্পর্কে টান থাকবে পরকাল পর্যন্ত। পিয়ার চাহনি শীতল হয়, পলকহীন চোখে চেয়ে থাকে তানভীরের দিকে। তানভীর পিয়ার চোখে চোখ রাখে, পুনরায় বলল, তুমি আমার প্রেম, আমার সমস্ত অনুভূতি, আমার চোখের শান্তি, যাকে এক পলক দেখেই তার প্রতিচ্ছবি হৃদয়ে এঁকেছি যত্ন করে। তুমি সেই মানুষ যাকে পাওয়ার জন্য হন্য হয়ে খুঁজেছি অলিতে গলিতে। পিয়ার চোখ আবারও টলমল করে ওঠে, অভিমানে নয়, তীব্র অনুভূতির পিষ্টনে। ঠিক এই মুহূর্তে তানভীরের বুকে মাথা রাখার লোভ হয় তার। ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলতে চায়, এত ভালো কেন বাসেন আমাকে? এত ভালোবাসেন বলেই তো আমার হারিয়ে ফেলার ভয় হয়। কথাগুলো বলা হয়ে ওঠে না তার। মানুষের আনাগোনায় মনের ইচ্ছে আকুতি মনেই চেপে রাখল সে। তানভীর আরও একটা টিস্যু এগিয়ে দিল, চোখের পানি মোছো। হাজারো ব্যস্ততা পায়ে ঠেলে তোমার চোখের পানি দেখার জন্য আমি আসিনি। পিয়া মুখ ভেঙচি দেয়, বিড়বিড় করে বলে, নিজে কাঁদিয়ে এখন আবার ঢং করতে আসছে। তানভীর ভ্রু কুঁচকে তাকাতেই পিয়া পুনরায় বলল, ওই আপদ আপনার অনাকাঙ্ক্ষিত অতীত হলে সেদিন আপনার হাত জড়িয়ে ধরেছিল কেন? আর আপনি বা অমন করে দাঁত কেলাচ্ছিলেন কেন? আমি দাঁত কেলাচ্ছিলাম? জানতে চায় তানভীর। পিয়া জোর গলায় বলে, আমি স্পষ্ট দেখেছি আপনি খ্যাক খ্যাক করে হাসছিলেন। দীর্ঘশ্বাস ফেলল তানভীর। ওকে ফাইন, আমি হাসছিলাম। এই হাসি পর্যন্তই থাকো, আর গভীরে যাওয়ার দরকার নেই। কখন আবার বলে বসো জড়িয়েও ধরেছি। দাঁত কিরমির করে ক্রোধান্বিত চোখে তাকালো পিয়া। তানভীর প্রসঙ্গে ফিরে আসে। সেদিন ওখানে গিয়েছিলাম একটা কাজে। কোথা থেকে টিনা এসে আমার এক হাত জড়িয়ে ধরে।
হাজার চেয়ে ছাড়াতে পারলাম না। নিকৃষ্ট ভাষায় অপমানও করেছে। উল্টো বলে রাস্তা পার করে দিতে, নইলে গাড়ির সামনে গিয়ে দাঁড়াবে। ও বলল আর আপনিও ভয় পেয়ে ড্যাং ড্যাং করে রাজি হয়ে গেলেন। ওটা ড্যাং ড্যাং করে রাজি হয় না, বলো বাধ্য হয়ে। ও যদি চিৎকার চেঁচামেচি করত তবে পরিস্থিতি অনুকূলে থাকতো না। মান সম্মান নিয়ে টানাটানি হতো। সমস্ত দোষ এসে পড়তো আমার ঘাড়ে, কারণ আমি পুরুষ। পিয়া মুখে আধার নামে নতস্বরে বলে, ওসব বাহানা। শান্ত অনিমেষ চোখে তাকিয়ে থাকে তানভীর। সময় গড়ায়। পিয়া নিচের দিকে তাকিয়ে নখ খুঁড়তে লাগলো। পিয়া, লুক অ্যাট মাই আইস। আচমকা কথায় পিয়া যেন চমকে উঠল। তানভীরের দিকে এক পলক তাকিয়ে আবারও দৃষ্টি নিবদ্ধ করে নখের দিকে। পিয়া, আমার চোখের দিকে তাকাও তুমি। তানভীরের বলিষ্ঠ স্বর। না চাইতো পিয়া তানভীরের চোখের দিকে তাকালো। কি দেখতে পাও? দুজনের চোখ দুজনাতে নিবদ্ধ। পিয়ার মুখে কোনো কথা নেই। তানভীরের প্রেমময় চাহনিতে যেন একটু একটু করে ডুবে যাচ্ছে সে। প্রণয়ের উত্তাল ঢেউ কি চোখে পড়ে না? প্রেমের তীব্র সুবাস কি নাকে আসে না? পিয়া জবাব দিতে পারে না। একটু একটু করে হারিয়ে যাচ্ছে চোখের গভীরতায়। আমি যদি টিনাকে ছোঁয়ার বাহানা খুঁজতাম তবে তোমার জায়গায় আজ সে থাকবো। ইউ নো হোয়াট? আমি যদি এখন বলি আমি টিনাকে বিয়ে করব আর সে কাউকে কিছু জানাতে পারবে না, তাহলে টিনা 10 মিনিটের মধ্যে আমার সামনে হাজির হবে। ইভেন এটাও চিন্তা করবে না আমি বিবাহিত। কিংবা যদি বলি ওকে নিয়ে কোনো রিসোর্টে একান্তে সময় কাটাবো, তুমি জাস্ট ভাবতে পারবে না ও কি করবে। ওর কেবল আমাকেই চাই। যদি টিনাকে ছুঁয়ে দেওয়ার আকাঙ্ক্ষা আমার থাকতো তবে তোমাকে চলতি পথে এক পলক দেখে চিনতে পারতাম না। আর না 6 মাসের মধ্যে তোমার সমস্ত তথ্য বের করে বউ বানিয়ে নিজের করতাম। টিনার যেমন কেবল আমাকে চাই, আমারও কেবল তোমাকেই চাই, এবং সেটা আমৃত্যু। ভালোবাসার মায়ে জড়িয়ে পড়ে ছেড়ে যাবেন না তো? পিয়ার নিস্তেজ গলায় করা প্রশ্নটা শুনে বুকের ভেতরটা কিঞ্চিত কেঁপে উঠল তানভীরের। ছেড়ে যাওয়ার জন্য হাতটা ধরিনি, সারা জীবন ভালোবাসায় মুড়িয়ে রাখবো বলে আমার করে নিয়েছি। তাহমিনা হক 3-4 পদের পিঠা জামাল এহতেশামের সামনে সাজিয়ে দিতে বেশ অবাক হলেন তিনি। শামুক পিঠা, ফুলঝুরি পিঠা, মুখ পাকন, নারকেল পুলি, বাহারি নকশায় আকর্ষণীয় পিঠা ছেড়ে ওনার নজর গেল তাওয়ায় টেলে নেওয়া মেরা পিঠার দিকে। এক পাশে মাংসের ঝোল আর আরেক পাশে পাটায় পিষে বানানো ভর্তা। খুশিতে চকচক করে ওঠে ওনার 2 চোখ। মুহূর্তেই যেন খিদে পেয়ে গেল। কাল বিলম্ব না করে একটা পিঠা মাঝখানে 2 ভাগ করে ঝোলে ডুবিয়ে মুখে পুরে নিলেন। চোখ বন্ধ করে খুব আয়েশ করে খাচ্ছেন তিনি। শীত এলে গ্রামে মেরা পিঠা বানানোর ধুম পড়ে, শহরে তেমন একটা দেখা যায় না। বাকি অর্ধেক পিঠা একটু ভর্তা নিয়ে পুনরায় মুখে দিলেন। মিনা, আজ কতদিন পর মেরা পিঠা খাচ্ছি, আমি আজকে এগুলোই খাবো। আমাকে কিন্তু কিছু বলতে পারবে না। মুখেটা শেষ হতে আরও একটা পিঠা নিয়ে মাছ বরাবর ভাগ করলেন। তেলে নেওয়া পিঠা থেকে গরম ধোঁয়া উঠছে। এগুলো আবার কখন করলে তুমি? আমি কিছু করিনি তো। খাওয়া থামিয়ে তাহমিনা হকের দিকে তাকালেন জামাল এহতেশাম। জিজ্ঞাসা সূচক চাহনিতে তাকিয়ে বললেন, তবে? পিয়ার বাবা এসেছিল, শীত তো শেষের দিকে, তাই মেয়ের জামাই বাড়িতে পিঠাপুলি দিয়ে গেলেন। বিকেল পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছেন, কিন্তু তুমি তো ফিরলে সন্ধ্যার পর। তাহমিনা হকের সহজ সরল স্বীকারোক্তি। তবে খাওয়া বন্ধ হয়ে গেল জামাল এহতেশামের। দাঁত কিরমির করে উঠে দাঁড়ালেন। ক্রোধান্বিত গলায় প্রশ্ন করলেন, আগে বললেন না কেন? কপাল কুঁচকে গেল তাহমিনা হকের। আগে বললে কি হতো? খেতে না? না, খেতাম না। ওখান থেকে দিয়ে গেছে শুনলে ছুঁয়েও দেখতাম না। তাহমিনা হক গলার স্বর খাদে নামিয়ে বললেন, খেয়ে তো ফেলেছ, সাজিয়ে রাখা খাবার ফেলে উঠতে নেই। তিনি ফিরেও তাকালেন না পিঠাগুলোর দিকে। কাঠ কাঠ গলায় বললেন, আজই শেষ। এরপর যেন ও বাড়িতে থেকে আর কিছু না আসে। আমি গরিব কিংবা মিসকিন নই যে ছেলে শ্বশুর বাড়ি থেকে পাঠানো খাবার খাবো। এখানে গরিব বা মিসকিনের কথা কোথা থেকে আসছে? যার কিছু নেই সেও তার মেয়ে শ্বশুর বাড়িতে পিঠাপুলি পাঠায়। এটা যার যার শখ।
আমি আমার মেয়েকে দেই না? আমি তো এগুলো চেয়েও আনিনি। এত কিছু শুনতে ইচ্ছুক নই আমি। তাহমিনা হক চাপা স্বরে পুনরায় প্রশ্ন করলেন, ভদ্রলোক এত শখ করে আনলেন, তুমি খাবে না? তিনি না বলে হাঁটা ধরলেন রুমের দিকে। তাহমিনা হক খেকিয়ে উঠলেন। ছেলের বউয়ের হাতে বানানো পায়েস খেতে পারে, আর বেয়াই রান্না পিঠা খেতে গেলে ওনার ঢং শুরু হয়। জামাল এহতেশাম কথাটা শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। উত্তর দিতে গেলে ঝামেলা আরো বাড়বে। রাত বাড়ছে। গ্রাম থেকে শুরু করে শহরে বাস করা প্রতিটি মানুষ এখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। কোথাও কোথাও দুই একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে যাচ্ছে। হঠাৎই কোনো বিকট শব্দ হতেই ধরফড়িয়ে উঠে বসলেন তাহমিনা হক। আচমকা ঘুম ভেঙে যাওয়ায় সারা শরীর কাঁপছে ওনার। হৃৎপিণ্ড লাফাচ্ছে তীব্র গতিতে। ভয়ে গলা শুকিয়ে আসে। পাশে হাত রাখতেই ভয়টা যেন আরো দ্বিগুণ হয়। পাশে কেউ নেই। ভয়ে বুকটা কেঁপে উঠল। মনে মনে আওড়ালেন, রাতে তো রাগ করে ওষুধ খেলো না, তবে কি ডায়াবেটিস কমে গেল? কোনো অঘটন ঘটেনি তো আবার? কথাগুলো ভাবতে হাত পা ঠান্ডা হয়ে আসে তাহমিনা হকের। তড়িঘড়ি করে নামেন খাট থেকে। অন্ধকারে ছুটলেন ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের দরজা ধাক্কা দিতেই। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।